সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আষাঢ়ের এই সকালে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বাংলা প্রথম পত্র ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাইরে আষাঢ়ের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি স্নাত এই প্রায় মধ্যাহ্নে আমরা রবীন্দ্রনাথের ঐকতান কবিতাটি আজকে তোমাদের পাঠে নিয়ে এসেছি। আজকে আমরা তোমাদের রবীন্দ্রনাথের ঐকতান কবিতাটি তোমাদের সামনে পড়ব এবং এই কবিতাটি থেকে রবীন্দ্রনাথের চিন্তা এবং চিন্তন এবং মনন বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি রবীন্দ্রনাথের একটি প্রিয় ঋতু বর্ষা। সেই বর্ষার ঘ্রাণ এখন সর্বত্র, চারপাশে আষাঢ়ের একেবারে পরিপূর্ণ স্নান, বৃষ্টি, ফুল, কদম ফুটে আছে। তো সেই মুহূর্তে রবীন্দ্রনাথকে আমরা এই ঐকতান কবিতার পড়ার ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করব। আমরা জানি যে রবীন্দ্রনাথ 6 বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু করেছিলেন। তাদের যে জমিদারির খাতা ছিল, রোলটানা খাতা, সেই রোলটানা খাতায় এই ভদ্রলোক 6 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছেন এবং তার 80 বছরের 3 মাস আছে, 80 বছর 3 মাসের যে জীবন, এই পুরো জীবনটা তিনি কবিতা লেখার কাজে নিয়োজিত ছিলেন। এবং আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ধীরে ধীরে বিকশিত হয়েছেন এবং প্রথম দিনের রবীন্দ্রনাথ, দ্বিতীয় দিনের রবীন্দ্রনাথ, তার যে কাব্যভাবনা কিংবা কাব্যভাষা কিংবা কাব্য উপলব্ধি সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন। এবং এই যে তার এই যে মৃত্যু হওয়ার পরে তার যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। এবং সেই শেষ লেখাতে একটি কবিতা আছে যেখানে রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন, এই প্রশ্ন নিজেকেই হয়তোবা নিজে প্রশ্ন করছেন কিংবা প্রকৃতিকেই প্রশ্ন করছেন। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্যার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বছর বছর চলে গেল, দিবসের শেষ সূর্য, শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে, নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। অর্থাৎ রবীন্দ্রনাথ সারা জীবন উত্তর খোঁজার চেষ্টা করেছেন, জীবন খোঁজার চেষ্টা করেছেন। এবং এই যে জীবন খোঁজার চেষ্টা, জীবন দেখার চেষ্টা, এবং এই শুরুটা হয়েছিল পিতার হাত ধরে তিনি হিমালয় দেখতে বেরিয়েছিলেন। এই যে বেরিয়ে দেখার তৃষ্ণা, এই যে দৃষ্টি দিয়ে পৃথিবীকে বোঝার চেষ্টা, এই চেষ্টা অনবরত সারা জীবন রবীন্দ্রনাথ করে গিয়েছেন। এবং আমরা দেখি যে তার যে গল্প, তার যে উপন্যাস, সেই গল্প, উপন্যাস কিংবা কবিতা কিংবা প্রবন্ধ কিংবা তার ছবি, সর্বত্র এই উপলব্ধির ছাপ আছে। তো আজকে যে এই কবিতাটি আমরা পড়ছি, ঐকতান কবিতাটি, এই কবিতাটি রবীন্দ্রনাথের জন্মদিনে যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থের একটি কবিতা। রবীন্দ্রনাথের জীবৎকালে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে এই জন্মদিনে কাব্যগ্রন্থ। জীবন মৃত্যুর মিলন মোহনায় দাঁড়িয়ে তিনি এই কাব্যগ্রন্থে তার উপলব্ধিকে, তার মননকে, তার চিন্তাকে, কল্পনাকে, ভাষাকে নিংড়ে দিয়েছেন। এবং আমরা দেখি যে ঐকতান কবিতাটি ওই কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। ওই কাব্যগ্রন্থে মোট 29টি কবিতা আছে এবং এই কবিতাগুলো মূলত 1939, 40 এবং 41 সালের মার্চ মাস পর্যন্ত এই কবিতাগুলো তিনি লিখেছেন, এই 29টি কবিতার সংকলন। তো আমরা এই জন্মদিনে কাব্যগ্রন্থের যে 10 নম্বর কবিতাটি, সেই 10 নম্বর কবিতাটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য পাঠ্য। আমি মনে করি যে একটা কবিতা কিংবা একটা গল্প আমাদের শিক্ষার্থীদের জন্য এক পাঠে কখনোই এই উপলব্ধিতে পৌঁছে না। যে কোনো কবিতা কিংবা যে কোনো গল্প কিংবা প্রবন্ধ আমরা যখন পড়া শুরু করব, তখন এটি মানে একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আমরা সেটার উপলব্ধি করার চেষ্টা করব। আমরা সেই হিসেবে আমরা প্রথমে এই ঐকতান কবিতাটি একটু পড়ে নিচ্ছি। আমরা দেখার চেষ্টা করছি যে কী বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঐকতান কবিতায়। আমরা বলতে চাই যে একেবারেই সহজ বর্ণনা, একেবারেই জীবন ভাবনা হচ্ছে এই ঐকতান কবিতা। এবং ঐকতান কবিতার ভেতরে রবীন্দ্রনাথ এই 80 বছর বয়সে এসে উপলব্ধি করেছেন যে জীবনকে তিনি জানার চেষ্টা করেছেন, যে সব মানুষের কবিতা তিনি লিখতে চেয়েছেন, কিন্তু তিনি কতটুকু পেরেছেন,
কিংবা তিনি কতটুকু জীবনের কাছাকাছি পৌঁছতে পেরেছেন, তিনি মনে করেন তিনি সবটুকু পারেননি। এবং এই যে না পারার আক্ষেপ, এই যে না পারার ব্যর্থতা, এই ব্যর্থতাকে তিনি স্বীকার করে নিয়েছেন। এবং রবীন্দ্রনাথ এই কবিতায় উপলব্ধি করছেন, আহ্বান করছেন যারা ওই মানুষের কাছাকাছি আছে, জীবনের কাছাকাছি আছে, তাদেরকে তিনি আহ্বান করছেন। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা কবিতাটি একটু পড়ে নিই। ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সভাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। তারই পরে ভোট দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও তো উঠতে পারি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা, বিশ্বের সম্মুখে অগুগুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি পড়লাম। আসলে এই যে পড়া, এই এক পাঠে কখনো একটা কবিতাকে উপলব্ধি করা যায় না, কিন্তু বারবার যখন আমরা এই কবিতাটি পড়ব, তখন আমরা সহজেই রবীন্দ্র ভাবনা বা এই কবিতা রবীন্দ্রনাথের ভাবনাটি কী বা কেন রবীন্দ্রনাথ এরকম একটি কবিতা বা এরকম একটি অনুভব রবীন্দ্রনাথের কবিকল্পনাকে স্পর্শ করলো, সেটি আমরা বুঝতে পারি। আমরা ধরে নিই যে তিনি যে প্রথম পংক্তিটি বলছেন, সেই পংক্তিটিকে আসলে পুরো কবিতাটার ভেতরে সম্প্রসারিত করেছেন। এবং এটা হচ্ছে একটা বিস্ময় এবং প্রশ্ন দিয়ে রবীন্দ্রনাথ প্রথম এই পংক্তিটিতে বলেছেন যে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। এই যে বিপুল পৃথিবী, বিপুল জীবন, বিপুল মানুষ, বিপুল ভাষা, বিপুল ভূগোল, এর সবটুকু কি রবীন্দ্রনাথ মানে জেনেছেন, বুঝেছেন কিংবা গমন করতে পেরেছেন? এই প্রশ্ন দিয়ে রবীন্দ্রনাথ শুরু করেন। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন তার তো চেষ্টা ছিল অব্যাহত, তিনি এই চেষ্টাটা অব্যাহত রেখেছেন সেই শুরু থেকে। তার এই চেষ্টা অব্যাহত ছিল। যেমন তিনি বলছেন, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেলে অগোচরে। এবং এইগুলো মানে তার অগোচরেই থেকে গেল। এই যে বিশাল বিশ্বের আয়োজন, সেই আয়োজনের সবটুকু আসলে তিনি নিজে উপলব্ধির জায়গায় নিতে পারেননি কিংবা তার কবিতায় প্রকাশ করতে পারেননি। রবীন্দ্রনাথ পুরস্কার নামে একটি কবিতা আছে তার সোনারতরী কাব্যগ্রন্থে, সেখানে তিনি বলছেন, এই চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানুষই প্রতিমা। অর্থাৎ তিনি তার মানুষ প্রতিমাকে গড়তে চেয়েছেন, মানুষ প্রতিমাকে তিনি তার কাব্য ভাষায় স্থান দিতে চেয়েছেন।
জীবনকে তিনি কবিতায় স্থান দিতে চেয়েছেন। আমরা দেখেছি যে আমাদের এই পূর্ববঙ্গে যখন রবীন্দ্রনাথের আগমন ঘটেছেন, যখন তিনি এই পূর্ববঙ্গের শিলাদহ, শাজাদপুর, প্রতিশর, এই পদ্মা নদীর এবং এই পদ্মা নদীর দুই কূলের যে মানুষের জীবনযাপন দেখছেন, তখন রবীন্দ্রনাথের কবিতার ভাষা কিংবা কবিতার বিষয় পাল্টে যাচ্ছে। তখন তিনি ছোট গল্প লিখছেন, তখন তিনি ছিন্নপত্র লিখছেন। অর্থাৎ এই যে পরিবর্তিত রবীন্দ্রনাথ, সেই পরিবর্তিত রবীন্দ্রনাথ, এত বিকশিত রবীন্দ্রনাথ, তার ৮০ বছর বয়সে তিনি এসে উপলব্ধি করেছেন যে বিপুলা পৃথিবীর মানে সবটুকু তিনি জানতে বুঝতে পারেননি, লিখতে পারেননি সব মানুষের জীবন। এই যে উপলব্ধি, এই উপলব্ধি হচ্ছে বড়র উপলব্ধি। একজন কৃতিমান বড় মানুষ সবসময় এই উপলব্ধিতে পৌঁছতে পারে, সবাই এইরকমভাবে পারেন না। এবং সেজন্য রবীন্দ্রনাথের মানে চেষ্টার তো কোনো খামতি নেই, মানে কোনো খামতি ছিল না তার চেষ্টার। তিনি অনবরত চেষ্টা করে গেছেন। মানে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, যেখানে যা পেয়েছেন তিনি কুড়িয়েছেন। এবং তিনি বলছেন যে তিনি এই যে অক্ষমতা, তার সেই অক্ষমতার জন্য সেই ক্ষোভে পরিগ্রন্থ, এবং যেখানে যে গ্রন্থ পেয়েছেন তিনি মানে সেই ক্ষোভে পড়ে নিয়েছেন, ভ্রমণ করেছেন, মানুষের সঙ্গ লাভ করেছেন। আমরা দেখেছি তিনি পারস্যে গিয়েছেন, তিনি আর্জেন্টিনায় গিয়েছেন, মানে তিনি রাশিয়ায় গিয়েছেন, এবং এই পৃথিবী পরিভ্রমণের ভেতর দিয়ে মানে অন্যরকম রবীন্দ্রনাথে নিজেকে রূপান্তরিত করেছেন। এবং এই যে উপলব্ধি যে জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়ালই যত পারি ভিক্ষালব্ধ ধনে, আমরা মনে করি যে এই কবিতাটির এই মানে অংশটি রবীন্দ্রনাথের একটি প্রশ্ন, এবং সেই প্রশ্নটি কেন সেই বিপুলা পৃথিবীকে কেন তিনি স্পর্শ করতে পারেননি, এবং এই বিপুলা পৃথিবীকে জানা বোঝার যে চেষ্টা, সেই জানা বোঝার চেষ্টার উপলব্ধিটা তিনি এই প্রথম প্যারায় বলে নিয়েছেন। এবং তারপরে আবার কবিতাটি একটা ভিন্ন রকম জায়গায় বা ভিন্ন রকম নাটকীয়তা নিয়ে শুরু হয়েছে। যেমন তিনি বলছেন যে তিনি প্রথমে বলছেন যে বিপুলের পৃথিবীর কতটুকু জানি, এই বিস্ময় বা প্রশ্ন দিয়ে তিনি শুরু করেছেন। আবার তিনি বলছেন যে আমি পৃথিবীর কবি, আমি পৃথিবীর কবি। এটা একটা মানে আত্মপ্রত্যয়ী কথা, এটা একটা দৃঢ়তার কথা, এবং এইটা রবীন্দ্রনাথের পক্ষেই বলা সম্ভব। এবং রবীন্দ্রনাথ পৃথিবীর কবি হতেই চেয়েছেন তিনি, এবং পৃথিবীর কবি হওয়ার জন্য তার প্রয়াস কিংবা চেষ্টাটা কেমন ছিল সেটাও তিনি বলছেন যে যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। মানে যেখানে যত রকম ক্রন্দন, যত রকম হতাশা, যত রকম শোষণ, যত রকম অনাচার, অত্যাচার, সেই মানে সেখানেই রবীন্দ্রনাথের কবিতা গর্জে উঠবে। আমরা জানি যে 1971 সালে আমাদের এই মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা রবীন্দ্রনাথের গান দ্বারা কতটা প্রাণিত হয়েছিল। আমার সোনার বাংলা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতরে, রক্তের ভেতরে যে জোয়ার তৈরি হয়, সেই জোয়ার তৈরি করে এই রবীন্দ্রনাথের গান কিংবা আমাদের জাতীয় সঙ্গীত। তো আমরা বলতে চাই যে এইভাবে তিনি পৃথিবীর কবি হতে চেয়েছেন, এবং তিনি বলছেন যে পৃথিবীর কবি তিনি হতে চেয়েছেন। আবার বলছেন যে এই সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এখন এই যে মানে আমরা সাধারণেরা কখনোই নিজেদের অক্ষমতা কথা স্বীকার করতে চাই না, বরং নিজেদের অক্ষমতা ঢাকতে চাই, নিজেদের অক্ষমতাকে ঢেকে নিজেদেরকে আরও ফোকাস করতে চাই, প্রকাশ করতে চাই। সে জায়গায় রবীন্দ্রনাথ বলছেন যে আমি পৃথিবীর কবি হওয়ার বাসনা ছিল, পৃথিবীর কবি হওয়ার চেষ্টা ছিল, কিন্তু এই উপলব্ধি কিংবা এই সত্য আয়োজনে সবটুকু করার পরও তিনি আসলে পৃথিবীর কবি হতে সবটুকু কবি হতে পারেননি। এই সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এবং এরপরেই তিনি বলছেন যে কেন প্রকৃতির মানে প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। এই যে মানে সাহিত্য শিল্প মানে এবং পৃথিবীর সাহিত্য শিল্প হচ্ছে একটা ইউনিক একটা প্রকৃতি। সেই প্রকৃতিতে নানা কবি নানা গান নানা দিক হতে নানান ভাষায় ঢালছেন। একজন তলস্তয় রুশ ভাষায় লিখছেন, কিংবা একজন মাকিয়েভস্কি লিখছেন, কিংবা একজন পাবলো নেরুদা লিখছেন, কিংবা একজন গেটে লিখছেন, কিংবা একজন ওমর খৈয়াম লিখছেন, কিংবা একজন মির্জা গালিব লিখছেন। এই যে সব ভাষায় মানে প্রকৃতির ঐকতার স্রোত, এবং সেই স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, এবং সেই একজনের পক্ষে সেই সবটুকু হয়তো বা উপলব্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তারপরে তিনি বলছেন আবার তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, তাদের সবার সাথে আমার যোগাযোগ আছে, একটা যোগসূত্রতা আছে।
তারাও কবি, তিনিও কবি, এবং সেই সঙ্গপাই সভাকার লাভ করি আনন্দের ভোগ, এবং সেটা আমি আনন্দ লাভ করি। কিন্তু পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর জীবনযাত্রা। রবীন্দ্রনাথ যখন আমাদের এই পূর্ববঙ্গে ছিলেন, তখন এই যে এই গানটি শুনেছেন গগন হরকারার, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যার জেরে। এবং গগন হরকারের এই গান দ্বারা রবীন্দ্রনাথ কি প্রভাবিত হয়েছেন আসলে বড়রা মানে উপলব্ধির জায়গায় নিতে পারে। তিনি এই গানের যে অসম্ভব মরমী দরদি বক্তব্য, সেই বক্তব্যটা তিনি নিয়েছেন এবং উপলব্ধির জায়গা থেকে তিনি তার এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান রচনা করেছেন। তাহলে যে কথা আমি বলতে চাচ্ছি যে সেই যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রার, যে তিনি জমিদার রবীন্দ্রনাথ, তিনি যখন এই বঙ্গে এসেছেন তখন তিনি কিন্তু তার এই জমিদারের পুত্র রবীন্দ্রনাথ থাকেননি। এখানে তিনি সমবায় করেছেন, এখানে তিনি কৃষকদের ঋণ দিয়েছেন এবং কৃষকদের সঙ্গে তিনি মিশতে চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও কতটুকু তিনি মিশতে পেরেছেন কিংবা কতটুকু করতে পেরেছেন। আমাদের এই কবি মাইকেল মধুসূদন দত্ত একটি কথা তার বন্ধু রাজনারায়ণ দত্তকে চিঠিতে লিখছিলেন, যে তিনি মেঘনাদবধ কাব্য যখন লিখছেন সেই সময় তিনি রাজনারায়ণ দত্তকে চিঠিতে লিখছেন যে বন্ধু, যে আমাদের যে হিন্দু পুরাণ, সেই হিন্দু পুরাণে ট্রেজিক বিষয় করার মতো সেই অর্থে কাহিনী নেই। যদি কোনো মুসলিম কবি যদি কারবালার কাহিনীকে উপজীব্য করে মহাকাব্য লিখে, এবং সেই মহাকাব্য হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মহাকাব্যিক আয়োজনে পরিপূর্ণ। কিন্তু আমার পক্ষে তো একটা মানে কারবালার কাহিনীকে, কারবালার ঐতিহ্যকে উপজীব্য করে মহাকাব্য লেখা সম্ভব না। এই যে জীবনের ভেতর থেকে জীবনকে লেখা, কিংবা মানে শ্রেণী বিন্যাসের জায়গা থেকে একটা শ্রেণীর কবি হয়ে শ্রেণীকে বোঝার যে চেষ্টা, সেই চেষ্টা রবীন্দ্রনাথের ছিল। কিন্তু তারপর রবীন্দ্রনাথ স্বীকার করেছেন যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রার। এই বেড়াগুলো কি? যেখানে চাষি খেতে চাষ করছে, যেখানে মাঝি নৌকায় মানে নৌকার পাল তুলে নদীতে বিহার করছে বা নদী পরিভ্রমণ করছে, কিংবা আমাদের তাঁত বুনছে, আমাদের জেলে মাছ ধরছে, কিংবা আমাদের অন্যান্য শ্রমজীবী মানুষেরা কাজ করছে, সেই জীবনের সবটুকু উপলব্ধি রবীন্দ্রনাথ করতে পারেননি। এবং কেন করতে পারেননি? তিনি বলছেন যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রার। আমার যে জীবনযাপন, আমার জীবনযাপনই এটার জন্য বাধা হয়ে আছে। আমি আমার জীবনযাপন দিয়ে আমি কখনো তাদের জীবনকে স্পর্শ করতে পারিনি, কিংবা তাদের জীবনকে আমি উপলব্ধি করতে পারিনি। তারপরে তিনি বলছেন এরকমভাবে যে যে চাষি ক্ষেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এদের কর্মভার অর্থাৎ আমরা বলতে চাই যে জীবন দিয়ে যারা আমাদেরকে সেবা করছে, বা জীবন দিয়ে যারা জীবনের সেবা করছে, তাদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা রবীন্দ্রনাথের ছিল, কিন্তু রবীন্দ্রনাথ পারেননি। এবং সেই কথাটা তিনি বলছেন যে তারই পরে ভোর দিয়ে চলেতেছে সমস্ত সংসার, এবং এদের উপরে ভর করে আছে আমাদের সংসার। আমরা ভর করে আছি এদের উপর। আমরা যারা উঁচুতলার মানুষ, আমরা যারা নিজেদেরকে মানে কুলীন ভাবি, আমরা নিজেদেরকে যারা উচ্চ শ্রেণীর ভাবি, তারা প্রত্যেকেই এই তাঁতি, এই জেলে, এই ধূপা, এই শ্রমজীবী মানুষের কাঁধে ভর করে আছে আমরা। এবং সেই উপলব্ধি রবীন্দ্রনাথের ঐকতান কবিতায়। এবং তিনি বলছেন যে অতি ক্ষুদ্র অংশ তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে। আমরা বা বিশেষ করে রবীন্দ্রনাথ, এটা তো রবীন্দ্রনাথের কথা, ঐকতান কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের কথা এবং রবীন্দ্রনাথের উপলব্ধি। তিনি বলছেন যে আমরা সংকীর্ণ বাতায়ন দিয়ে, সংকীর্ণ জানালা দিয়ে বৃহৎ জীবনকে আসলে কখনো দেখা যায় না। এবং আর আমরা এই যে প্রাকৃতজন, এই যে বঞ্চিত ব্রাত্যজন, এদেরকে আমরা প্রত্যাখ্যান করে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে এনেছি। দূরে সরিয়ে এনে আজকে আমরা যে জানালা দিয়ে তাদেরকে দেখার চেষ্টা করছি, সেই জানালা হচ্ছে সংকীর্ণ জানালা। এই সংকীর্ণ জানালা দিয়ে কখনো বৃহতের জীবন দেখা যায় না। বৃহতের জীবন দেখতে হলে, বৃহতের জীবন উপলব্ধি করতে হলে এই মানে বৃহতের কাছাকাছি যেতে হবে। আমাদের
মানে খুবই প্রিয় চিত্রশিল্পী, আমাদের গর্বের চিত্রশিল্পী, আমাদের মানে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের যিনি প্রতিষ্ঠাতা, এমনকি সোনারগাঁর জাদুঘরের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয় জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন একটা কথা বলেছিলেন এরকম তার শিক্ষার্থীদেরকে, যে মেয়েরা নদীর ছবি আঁকতে চাও, মাঝ নদীতে গিয়ে মানে নৌকায় ঢেউয়ে ঢেউয়ে ঢেউয়ের সঙ্গে ঢেউয়ে ঢেউয়ে নৌকা যেরকমভাবে দোলে, সেই দোলনিতে দোল খেতে খেতে তবে না নদীর ছবি আঁকবে। নদীর পাড়ে বসে দূর থেকে নদীর ছবি আঁকা উচিত না। এটা হচ্ছে এক ধরনের অসততা, কিংবা প্রকৃত ছবিটা তুমি আঁকতে পারবে না। তো এই যে জীবনের সঙ্গে জীবন যোগ করা, জীবন মানে দূর থেকে জীবনকে দেখা কিংবা উপলব্ধি করা, এইটা আসলে কখনোই সম্ভব না। এবং সেইটা রবীন্দ্রনাথ বলছেন যে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। আমরা এই সংকীর্ণ বাতায়ন দিয়ে আমরা এই সমাজের উচ্চ মঞ্চে বসে আমরা সেই প্রাকৃতজনকে, ব্রাত্যজনকে, যাদেরকে আমরা মানে সম্মান না দিয়ে চিরবঞ্চিত করছি, তাদের জীবনকে আমরা দেখার চেষ্টা করছি। এইভাবে দেখা সম্ভব না। এবং কি এইটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথের এই কবিতাটার একটা অংশ, মানে যেখানে একটা উপলব্ধির কথা রবীন্দ্রনাথ বলার চেষ্টা করেছেন। এরপরে রবীন্দ্রনাথ আবার ভিন্ন রকমভাবে নাটকীয় একটা বক্তব্য দিয়ে রবীন্দ্রনাথ শুরু করেছেন, যে তার মানে কি আমার এই প্রয়াস ছিল না, আমি তো এই ওদের জীবনের কাছাকাছি গিয়েছি, আমি তো তাদের জীবনকে দেখার চেষ্টা করেছি। ছিন্নপত্রের এক জায়গায় মানে রবীন্দ্রনাথ বলছেন যে জ্ঞানত এবং অজ্ঞানত মানে আমি মিথ্যে কখনো কখনো বলেছি, হ্যাঁ, কিন্তু আমার কবিতায় কখনো আমি মিথ্যেকে আশ্রয় গ্রহণ করিনি। কবিতা হচ্ছে আমার সত্যের আশ্রম। আমি কবিতায় আমার সত্যকে নিংড়ে দিই। অর্থাৎ কবিতায় রবীন্দ্রনাথ কখনোই একটি কৃত্রিম অনুভব কিংবা একটি মিথ্যা অনুভবকে স্থাপন করতে চাননি। এবং এটি একজন প্রকৃত কবির কাজ হচ্ছে যে কবিতায় একটা সত্য উপলব্ধিকে তিনি স্থান করে দেবেন। কবি কল্পনায় কখনো মিথ্যা কিংবা যে জিনিসটা তিনি বিশ্বাস করেন না, সেটা কখনো কবিতায় স্থাপন করা যায় না কিংবা স্থাপন করা উচিত না। একজন সৎ কবি, একজন প্রকৃত কবি সবসময় সত্য উপলব্ধিকেই কবিতায় স্থান করে দেন। এবং এখানে তিনি বলছেন, রবীন্দ্রনাথ এই কবিতার এই অংশে, মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। এই যে সত্য উচ্চারণ, মানে আমি গিয়েছি, আমি মানে জেলের জীবন, তাঁতির জীবন দেখতে গিয়েছি, হ্যাঁ, মাঝে মাঝে গেছি আমি, কিন্তু মাঝে মাঝে যাওয়া আর একেবারেই জীবনের ভেতরে যাওয়া দুই জিনিস। যেমন আমাদের এই যে পদ্মা নদীর মাঝি লিখতে গেলে একজন মানিক বন্দ্যোপাধ্যায়কে পদ্মা নদীর মাঝিদের সঙ্গে জীবনযাপন করতে হয়। মাঝিদের সঙ্গে জীবনযাপন ছাড়া কখনো পদ্মা নদীর মাঝি লেখা যায় না। দূর থেকে কৈবর্ত জীবনকে লিখতে হলে কৈবর্ত জীবনের সঙ্গে জীবনটাকে যাপন করে তারপরে মানে কৈবর্ত জীবনকে দেখা যায়। আমাদের যে এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যে, বাংলা সাহিত্যে হরিশঙ্কর জলদাস, এবং হরিশঙ্কর জলদাস যে মানে তার কথা সাহিত্য বা তার উপন্যাসগুলো লিখছেন, সে যে কৈবর্ত সমাজের লোক, তিনি যে জেলে পরিবারের লোক, সেই জেলে পরিবারের জীবন, সেই জেলে পরিবারের ভাষা, সেই জেলে পরিবারের চরিত্রকে লিখছেন বলেই তিনি একজন কথা সাহিত্যে। কিংবা আমাদের অদ্বৈত বর্মনের কথা আমরা বলতে পারি, যিনি তার মানে আমাদের তিতাস একটি নদীর নামের মতো একটি মহৎ উপন্যাস লিখেছেন। অর্থাৎ মাটির কাছাকাছি থেকে, জীবনের কাছাকাছি থেকে তাদেরকে এই উপলব্ধিতে পৌঁছতে হয়। এবং এটাই রবীন্দ্রনাথ বলেছেন যে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবন যোগ করা, হ্যাঁ, জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। যে কথাটি আমরা বলছিলাম, জীবনের সঙ্গে জীবনকে যুক্ত করতে হয়, না হলে ব্যর্থ হয় গানের পসরা, আয়োজন, কবিতা সব কিছু ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, এবং সেই জন্যই রবীন্দ্রনাথ বলছেন যে তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। এটা রবীন্দ্রনাথ শুরুতে থেকেই, রবীন্দ্রনাথের তো জীবদ্দশায় কম মানুষ রবীন্দ্রনাথের নিন্দা করেননি, এবং তিনি এই কথাটি তো বলেছেন যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো। অর্থাৎ নিন্দুকেরাই হচ্ছে তার পরম বন্ধু। তিনি এইভাবে নিন্দুককে বন্ধু করে নিয়েছেন বা নিন্দুককে আপন করে নিয়েছেন। কেননা নিন্দুক আসলে নিন্দার ছলে রবীন্দ্রনাথের উপলব্ধি করছেন। এবং এইখানে তিনি বলছেন যে
এই যে গানের প্রশ্নটা ব্যর্থ হয়েছে, এই 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 ব্যর্থতার কথা যখন আমাকে বলা হয় যে রবীন্দ্রনাথের কবিতা সব মানুষের জীবন আঁকতে পারেনি, তখন সেটা রবীন্দ্রনাথ বলছেন যে আমি এটাকে মেনে নিই। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা। কী নিন্দা? যে আমার সুরের অপূর্ণতা, যে আমার কবিতার অপূর্ণতা আছে, এটা আমি মেনে নিই, আমার সুরের অপূর্ণতা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। একজন বড় কবি এইভাবে নিজেকে সমর্পণ করেছেন। পাঠকের কাছে হতে পারে সময়ের কাছে, হতে পারে আগামী দিনের কবির কাছে। কেন সমর্পণ করেছেন? একজন কবির এই সততা থাকতে হবে, এবং এই সততাটা তিনি কোথা থেকে পান? প্রকৃতি থেকে পান। এই সততাটা কোথা থেকে পান? তিনি সাধনা থেকে পান। এই সততা কোথা থেকে পান? তিনি দৃষ্টি থেকে পান। কবি দৃষ্টির সাধনা মানে অর্জন করতে হয়, এবং সেই অর্জনের উপলব্ধি রবীন্দ্রনাথকে দিয়ে এই কথাটা বলিয়ে নেন যে তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। এবং সেটা কি? যে আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। এবং তিনি বলছেন যে কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। যে মাটির কাছাকাছি যে কবি আছে, সে কবির বাণীর জন্য তিনি কান পেতে আছেন। এখন এই উপলব্ধি, এই সত্য উচ্চারণ রবীন্দ্রনাথ কেন করলেন? কারণ হচ্ছে যে তিনি দেখেছেন যে তার সময়ে যারা কবিতা লিখতে এসেছেন, এই কবিতা, তিনি যে কবিতা মানে লিখতে পারেননি, সেই কবিতা জসীমউদ্দীন লিখছেন। এবং জসীমউদ্দীনের যে কবিতা, সেই কবিতা ভীষণভাবে রবীন্দ্রনাথ পছন্দ করতেন। ঠাকুর বাড়িতে জসীমউদ্দীনের গমনাগমন ছিল, এবং জসীমউদ্দীনের কবিতা রবীন্দ্রনাথকে খুব খুব মুগ্ধ করেছিল। কেননা এই ফরিদপুর এলাকায় কিংবা এই ময়মনসিংহ গীতিকাকে উপজীব্য করে, বা ময়মনসিংহ গীতিকা ধর্মী যে ভাষা কিংবা কাহিনী ধরনের যে কবিতা, সেই কবিতা জসীমউদ্দীন বাংলা সাহিত্যে নিয়ে এসেছেন। সেই কবিতা তো রবীন্দ্রনাথের পক্ষে লেখা সম্ভব না, কিংবা রবীন্দ্রনাথ লেখার চেষ্টা করেনি, কিংবা রবীন্দ্রনাথ এই পথে গমন করেননি, কিংবা গমন করার মানে মতো আয়োজন তার ছিল না। কিন্তু জসীমউদ্দীন যখন এই কবিতা লিখছেন, তখন রবীন্দ্রনাথ ভীষণভাবে এই কবিতা পছন্দ করছেন। এবং এই কথা তো আমরা জানি যে জসীমউদ্দীনকে তিনি কী পরিমাণ পছন্দ করতেন কিংবা ভালোবাসতেন। রবীন্দ্রনাথ নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন জসীমউদ্দীনের যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরি হয়, এবং রবীন্দ্রনাথের চিঠির ভেতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জসীমউদ্দীনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন জসীমউদ্দীন, এবং মানে অনেক পণ্ডিত ডক্টরের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গায় এই যে জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, এটাও কিন্তু একটা গর্বের জায়গা। যাই হোক, আমরা যে কথাটি বলছিলাম যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণীর লাগে কান পেতে আছে। এখন এই যে বন্দে আলী মিয়া কিংবা জসীমউদ্দীন যে ধরনের কবিতা লিখেছেন, কিংবা আমাদের এই নেত্রকোনায় আমাদের এই নেত্রকোনার জালাল খাঁ যে কবিতা লিখেছেন, কিংবা আমাদের এই নেত্রকোনায় রওশন ইজদানিরা যে কবিতা লিখেছেন, সেই কবিতা রবীন্দ্রনাথের পক্ষে লেখা সম্ভব হয়নি। যে জন্য আমি রবীন্দ্রনাথ বলছেন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। ধরেন নরসিংদীর একজন কবি ছিলেন দ্বিজ দাস। তার উপলব্ধি হচ্ছে এই যে কেহ বলে আছে খোদা, কেহ বলে নাই, আমি বলি থাকলে থাকুক, না থাকিলে নাই। এটা দ্বিজ দাসের পক্ষে অনুভব করা সম্ভব, এবং দ্বিজ দাস এইভাবেই কবিতা লিখেছেন। তিনি নিজে কবিয়াল ছিলেন, এবং এই উপলব্ধি কিংবা এইভাবে কবিতা বলা রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব না। যে জন্য রবীন্দ্রনাথ এই দ্বিজ দাসদের মতো কবি, কিংবা আমাদের রওশন ইজদানির মতো কবি, কিংবা আমাদের জালাল খাদের মতো কবি, তাদেরকে এই কবিতা, তাদের যে কবিতা, সেই কবিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সেই কবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এটা তো আমরা জানি যে রবীন্দ্রনাথ আমাদের সিলেটের হাসন রাজাকে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাই করেছিলেন, হাসন রাজার কবিতা নিয়ে। তো আমরা এই জায়গাটাতে এসে যে সে কবির বাণী লাগে কান পেতে আছি, এবং এই পুরো এই অংশটিতে রবীন্দ্রনাথ এক কথায়
তিনি সেই কবিদের বাণীর যাদের বাণীর জন্য তিনি অপেক্ষা করছেন সেই তাদের কাছে নিজেকে সমর্পণ করেছেন। এবং এখন রবীন্দ্রনাথের এই শেষাংশটি আমরা জানি যে এই আমাদের পাঠ্যপুস্তকে এই কবিতাটি আংশিক পাঠ্য আছে, সবটা অংশ নেই, কিন্তু যতটুকু আছে একেবারে পরিপূর্ণ ঐকতান কবিতার বক্তব্যটি উঠে এনেছেন আমাদের গ্রন্থ প্রণেতারা। এবং সেখানে বলছেন, শেষে এসে রবীন্দ্রনাথ বলছেন, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, আহ্বান করছেন রবীন্দ্রনাথ, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। এবং রবীন্দ্রনাথ এখানে আহ্বান করছেন মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। কৃষকের ভেতরের যে মর্মকথা, যেটি আমাদের শাহ আব্দুল করিম যেভাবে একেবারে জীবনের ভেতর থেকে কবিতাকে উঠিয়ে নিয়ে এসছেন, কিংবা আমাদের এই যে কেন্দ্র অঞ্চলের বাউল সালাম যেভাবে মানে কৃষকের জীবনের ভেতর থেকে কবিতাকে উঠিয়ে নিয়ে আসছেন, সেই কবিদেরকে রবীন্দ্রনাথ এখানটায় আহ্বান করছেন। এসো কবি অখ্যাত জনের, মানে অখ্যাত জন মানে যাদেরকে সেই অর্থে আমরা সামনে দেখি না, কিংবা যারা এই ধান খেতে থাকে, যারা রাস্তায় কাজে থাকে, যারা সবজি বিক্রেতা, কিংবা সেই নিম্ন বর্গের মানুষ, কিংবা সেই জীবনবাদী মানুষ যারা জীবনের সঙ্গে জীবন যুক্ত করে জীবনের সেবা করে যাচ্ছে, সময়ের সেবা করে যাচ্ছে, দেশ এবং মানুষের সেবা করে যাচ্ছে, তাদের জন্য যারা কবিতা লিখছে, তাদেরকে নিয়ে যারা কবিতা লিখছে, তাদেরকে রবীন্দ্রনাথ এখানটায় আহ্বান করছেন, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। অর্থাৎ নির্বাক মন কেন বলছেন তিনি? যে এই যে কৃষক, সে তো তার কথাটা বলে না, কৃষক তার উপলব্ধিটা বলতে পারে না, এবং সেই কৃষকের সেই উপলব্ধিটা কবি হিসাবে তুমি বলবে, কারণ কবির দায়িত্ব হচ্ছে যে কথা বলে না তার কথাটা বলা। এবং নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, তার ভেতরের অন্তর্গত যে কথাগুলো আছে সেই কথাগুলো উদ্ধার করে তুমি বলবে। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, মানে যেখানে প্রাণহীন হয়ে আছে, গানহীন হয়ে আছে, সেই কথাগুলো তুমি বলবে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। যাদেরকে জনগণকে যারা অবজ্ঞা করছে, যাদেরকে নিন্দা করছে, যারা নিরানন্দ অবস্থায় আছে, সেই মরুভূমি তুমি কবি, এবং তোমার কাজ হচ্ছে সেই মানুষদেরকে, সেই মানুষদের জীবনকে, সেই মানুষদের কথাগুলোকে কবিতায় রসে পরিপূর্ণ করা। তারপরে বলছেন তিনি যে অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও উদ্বারে, তুমি সেই কথাগুলোকে বের করে দাও, তাদের উচ্চারণগুলো, তাদের ধ্বনিগুলোকে তুমি বের করে দাও। আমাদের এই অঞ্চলের যে পালাগান, সেই পালাগানের যে প্রকৃতি, সেই পালাগানের প্রকৃতির ভেতর দিয়ে আমাদের কৃষক সমাজের কথা বলা হয়েছে। আমাদের এখানকার বাউল ছিলেন রশিদ উদ্দিন সেই সমস্ত সাধারণ মানুষের জীবনের কথা বলেছেন, এবং তাদের কথা সে উদ্বারি মানে বের করে দিচ্ছেন, তাদের জীবনের কথাগুলোকে ভাষায়, ধ্বনিতে, ছন্দে বের করে দিচ্ছেন। তারপরে তিনি বলছেন সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, সাহিত্য একটি ঐকতান সঙ্গীত সভায়। ঐকতান শব্দটির মধ্যেই আছে যে এক সুর, সবাই একত্রে মিলিত হবে, অনেকগুলো বাদ্যযন্ত্র থাকবে, কিন্তু সবগুলো বাদ্যযন্ত্র যখন মানে একত্রে বাজে তখন সুর তো একটাই হয়। তো সেই সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, এটা একটা ঐকতান, এটা একটা মিলনের জায়গা, এটা একটা মিলার জায়গা। সেই ঐকতান সঙ্গীত সভায় যারা একতারা বাজায়, যারা একতারার একটা খোল বাজায়, একটা করতাল বাজায়, কিংবা মানে ঢোল বাজায়, তারাও যেন সম্মান পায়। আমরা জানি যে কবিগানের যে দল থাকতো, সেই কবিগানের দলে অনেক দোহাররা থাকে, যারা প্রধান কবিয়ালের সঙ্গে গানগুলো ধরে। তো সেরকম যারা একতারা যারা বাজায়, তারাও যেন সম্মান পায়, এবং মুখ যারা কথা বলে না, দুঃখে সুখে নতশির, যারা মাথা নিচু করে রাখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, এই পৃথিবীর সামনে যারা শির নত করে আছে, ও গুণী, কবি মাত্রই গুণী, শিল্পী মাত্রই গুণী। একজন এস এন সুলতান
অনেক গুণী মানুষ। কেননা এস এম সুলতান যেভাবে ছবি এঁকেছেন, পৃথিবীর আর কোনো চিত্রশিল্পী আমাদের এই বাংলার মানুষকে এইরকম ফিগারে তৈরি করতে পারেননি। এই জন্য এস এম সুলতান গুণী, এই জন্য এস এম সুলতান সেই সাধারণের ভেতর থেকে উঠে আসা একজন চিত্রশিল্পী। আমাদের তো আমাদের অনেক আধুনিক চিত্রশিল্পীরা আছে। আধুনিক চিত্রশিল্পীদের ছবির চেয়ে এস এম সুলতানের ছবি কেন গুরুত্বপূর্ণ এই জন্যেই যে সাধারণের ভেতরে থেকে একজন এস এম সুলতান একেবারেই সাধারণের ছবিকে, সাধারণের ফিগারকে, সাধারণের প্রকৃতিকে তিনি ক্যানভাসে উঠিয়ে নিয়ে আসছেন, এবং এই জন্যই তিনি গুণী। ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। আমরা এই কবিতাটিকে আমরা এই পংক্তি ধরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম সংক্ষিপ্ত পরিসরে। আমি যে কথাটি বলতে চাই যে কোনো কবিতা আমরা পড়ি, আমরা কবিতাটি আত্মপান্ত পড়ব, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব এবং বেশ কয়েকবার পড়ার চেষ্টা করব। এই কবিতার বিশেষ বিশেষ পংক্তিগুলো পড়ার চেষ্টা করব। এবং আরেকটি কথা বলি যে কবিতার ভেতর থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন একটি পংক্তি কখনো একটি কবিতার পূর্ণাঙ্গ অর্থকে ধারণ করে না। প্রত্যেকটি পংক্তিরই একটি গুরুত্ব থাকে, কিন্তু সবগুলো পংক্তি নিয়ে কবিতার একটি বক্তব্য তৈরি হয়, যেমনটা এই ঐকতান কবিতার প্রত্যেকটি পংক্তি নিয়ে একটি বক্তব্য তৈরি হয়েছে। এবং সেই বক্তব্যটি যদি এক কথায় সেই বক্তব্যটি কি? বক্তব্যটি হচ্ছে যে 6 বছর বয়সে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেছিলেন এবং তার যখন তার 80 বছর 3 মাস তিনি বেঁচে ছিলেন, এবং তিনি আমরা জানি যে 7 আগস্ট পৃথিবী থেকে চলে গিয়েছেন 1941 সনের, এবং তিনি 31 জুলাই পর্যন্ত তিনি কিন্তু কবিতার সাথে ছিলেন। এবং শেষ লেখা যে কবিতাগুলো আছে, যেগুলো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, সেই কবিতাগুলো তারই সাক্ষ্য গ্রহণ করে। এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বা জীবন মৃত্যুর মোহনায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই ঐকতান কবিতাটি লিখেছেন। এত সহজ করে লিখেছেন, এত সহজ উপলব্ধিকে সহজ করে লিখেছেন, কিংবা আমরা বলতে পারি বৃহৎ একটি উপলব্ধিকে, অনেক মনের অনেক গভীর একটি উপলব্ধিকে অনেক সহজ করে বলেছেন। এবং বলাটা হচ্ছে এই যে তিনি পৃথিবীর কবি হতে চেয়েছেন, পৃথিবীর সব মানুষের সব জীবনকে তিনি তার কাব্য ভাষায় নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ মনে করছেন যে তার এই আয়োজনে কোনো প্রকার খামতি না থাকলেও তিনি আসলে সর্বাংশে পৃথিবীর কবি হতে পারেননি। কেন কবি হতে পারেননি পৃথিবীর, কিংবা তিনি কোথায় তার এই ঊনতা, কোথায় তার ঘাটতি, তারই একটি একেবারেই কাব্যিক আয়োজন এই কবিতাটি। কবিতা যখন আমরা পড়ব তখন কবিতাকে দরদ দিয়ে পড়তে হয়, এবং কবিতাকে উপলব্ধির জায়গায় নিয়ে কবিতাকে বুঝতে হয়। এবং সেই উপলব্ধির জায়গা থেকে যদি আমরা এই কবিতাটিকে পাঠ করি, তাহলে আমাদের রবীন্দ্রনাথ, যাকে আমরা বিশ্বকবি বিশেষায়িত করেছি, সেই বিশ্বকবি কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। আমরা আমি একটা কথা বলি যে কোনো কবিতা আমরা পড়ি, কয়েকবার পড়ার পরে আমরা বুঝতে চেষ্টা করব যে ওই কবিতার ছন্দটা কী। এবং আমরা যখন এই কবিতাটি পড়ছি তখনই কিন্তু এই কবিতাটির ছন্দটা চলে আসছে আমাদের, কেননা আমাদের পড়ার ভেতরে একটা রিদম তৈরি হয়। সেই রিদম আমাদেরকে বলে যে সেটা কি অক্ষরবৃত্ত হবে, না মাত্রাবৃত্ত হবে, নাকি স্বরবৃত্ত হবে। আমরা দেখি যে এই কবিতাটি মূলত বিপুলায় পৃথিবীর 8-6, কখনো কখনো 8-8, কখনো কখনো অপূর্ণ পর্ব আছে, এর ভেতর দিয়ে এই অক্ষরবৃত্ত ছন্দে বিন্যস্ত একটি কবিতা। তো যে কোনো কবিতা পড়ার পূর্বে আমরা অবশ্যই কবি পরিচিতি যে অংশটি আছে, সেই কবি পরিচিতি অংশটি খুব ভালোভাবে পড়ে নিব। কেননা কবি পরিচিতি অংশটি এখানে যত সংক্ষিপ্ত করেই লেখা থাকুক না কেন, আমাদের যারা এই গ্রন্থটি প্রণয়িত করেছেন, পাঠ্যক্রম ও টেক্সট বুকের সম্মানিত সম্পাদকেরা, তারা খুব বিবেচনা করে একেবারে সংক্ষিপ্ত পরিসরে ওই কবি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেখানেও কিন্তু অনেক ইনফরমেশন থাকে যে তার কী ধরনের কাব্যগ্রন্থ, তিনি কী ধরনের উপন্যাস, কিংবা তিনি কোন ধরনের কবি, তার জন্মমৃত্যু, কিংবা তার উল্লেখযোগ্য পুরস্কার, সব কিছু ওই কবি পরিচিতি অংশেটা থাকে। সুতরাং আমরা যখন কোনো কবিতা পাঠ করব,
আমাদের এই পাঠ্যক্রম টেক্সট বুকের যে বইটি আছে সেই বইটির যে কবি পরিচিতি অংশটা আছে সেই কবি পরিচিতি অংশটা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব। আরেকটা ব্যাপার যে প্রত্যেকটা মানে কবিতার কিংবা গদ্যের শেষে একটি মানে মানে এই কবিতার সংক্ষেপে একটা পাঠ পরিচিতি বা একটা বক্তব্য দেওয়া আছে, সেটিও আমরা পড়ব। যেমন এই ঐকতান কবিতা সম্পর্কে একটি এখানে পাঠ পরিচিতি দেওয়া আছে, আমি সেটি পড়ছি, পড়ে আমি ক্লাসটি শেষ করব। যে এখানে বলা হচ্ছে যে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান 80টি পর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসাবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। আমরা এই কথাগুলো বলছিলাম। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছনে ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশাল বিশ্বের আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ। জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময়ী বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আরোহণ করে নিজের কাব্য ভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিপুলা এ পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চষে, তাঁতি বনে তাঁত বনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্ক্তেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চে মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ জ্বালানা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহৎ জীবনধারার ঐকতান সৃষ্টি করতে না পারলে শিল্পীর গানের প্রসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়। কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে কবির। তিনি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছতে পারেনি। ফলে জীবন সায়ান্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। ঐকতান কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিকটি উন্মোচিত হয়েছে। কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি ৮-৬ এবং ৮-১০ মাত্রার পর্বই অধিক, তবে এতে কখনো কখনো ৯ মাত্রার অসম পর্ব এবং ৩ ও ৪ মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। আমরা যে কথাটি বলছিলাম যে অক্ষরবৃত্তের প্রবাহমান অক্ষরবৃত্তের ভেতর দিয়ে এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ, এবং কখনো কখনো ৮-১০ মাত্রাও বলেছেন এবং অধিকাংশ সময়ই ৮-৬, ৮-১০ এরকম মাত্রার মধ্য দিয়ে তিনি এই কবিতাটি প্রকাশ করেছেন। সর্বোপরি এই কবিতাটি পুরো রবীন্দ্র সাহিত্যের একটি রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের নিজেকে নিয়ে এক ধরনের আত্মসমালোচনা। তবে এই সমালোচনাটি শুধু রবীন্দ্রনাথ নিজে একাকে নিয়ে করেননি। সমকালীন যত কবি আছেন কিংবা আগামীকালের কিংবা ভাবিকালের যত কবি আছেন সবাইকে এই কবিতাটিতে মনে হয় নিয়ে আসতে পেরেছেন। এই জন্যই যে আসলে একজন মানুষের পক্ষে কিংবা একজন কবির পক্ষে সব মানুষের জীবন কি লেখা সম্ভব? সব জীবনকে উপলব্ধি করা, সব জীবনের ভেতরে উকি দেয়া কি সম্ভব? এই যে সম্ভব না, এইটি ঐকতান কবিতার মূল বক্তব্য। কিংবা এখানে রবীন্দ্রনাথ স্পষ্ট করেছেন যে নিজে যা পারেননি সেই না পারাটি যখন অন্যে পেরেছেন
সেই অন্যের পাড়াটাকে তিনি শ্রদ্ধা করছেন, অন্যের পাড়াটাকে তিনি আহ্বান করছেন এবং সাধারণ একেবারে শিল্প সাহিত্যের সঙ্গে যারা মিশে আছে সেই সব সাধারণ মানুষকে তিনি এই কবিতায় স্মরণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তিনি বারবার এই কবিতাটি বলছেন যে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাদের তারাও সম্মান যেন পায়, প্রত্যেকেই যেন তার সম্মানটা পায়, কেউ যেন অসম্মানিত না হয় শিল্প সাহিত্যের জায়গায়। এবং এই উপলব্ধি নিয়ে ঐকতান কবিতাটি পাঠ আমরা শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, শেষে বলছি যে কবিতা আমাদের মনকে পরিশুদ্ধ করে, কবিতা আমাদের অন্তরকে দরদি করে। রবীন্দ্রনাথের এই কবিতাটি যদি আমরা দরদ দিয়ে পড়ি তাহলে যে উপলব্ধির জায়গায় আমরা পৌঁছব, সেই উপলব্ধি আমাদেরকে অনেক সত্যের জায়গায়, অনেক সুন্দরের জায়গায় আমাদেরকে পৌঁছে দিবে। আশা করি আমরা কবিতা পড়ব, রবীন্দ্রনাথের এই ঐকতান কবিতা পড়তে পড়তে আমরা কাব্যপ্রেমী হব। কেননা কবিতা মানুষকে সুন্দর করে, কবিতা সভ্যতাকে সুন্দর করে। ভেতরের সৌন্দর্য ছাড়া মানে কখনোই ইতিবাচক চিন্তা করা যায় না। সুন্দর মন সুন্দর চিন্তা করে, সুন্দর মন ইতিবাচক চিন্তা করে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।